আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের কোটি কোটি দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সাথে আসলে আমি শুরুতেই আলোচনা করতে চাইবো পুঁজিবাজার নিয়ে, যেহেতু আমি মাত্র মার্কেটের ট্রেন্ডটি বলছিলাম। বর্তমানে মার্কেটের ট্রেন্ড দেখে আপনার অবজারভেশনটা কি যদি একটু আমাদের বলতেন। আজকে যে চিত্র আপনি দেখালেন, এটা ওই বাংলাদেশ ব্যাংকের সার্কুলার প্রসূত আপনার এক ধরনের ফ্রাইট। এটা জাস্ট একটা ফ্রাইট। আমার মনে হয় লং টার্ম এফেক্ট বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক এটা সার্কুলারটা দিয়েছে, কিন্তু শর্ট টার্ম একটু বোধহয় ভাইব্রেশন হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে যে পুঁজিবাজার এখন যে জায়গায় আছে এটাকে আমি ঠিকই বলবো, এবং দি মার্কেট শুড গ্রাজুয়ালি গো আপ এসইসির মনিটরিং এর মাধ্যমে, এবং এটা গ্রাজুয়ালি চলে যাওয়া উচিত। আর এটা নিয়ে খুব বেশি নিচের দিকে নেমে যাবে, অনেক কিছু হয়ে যাবে, এটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটার ভুল বোঝাবুঝি, যে এটার অ্যাকচুয়াল ইমপ্লিকেশন আশঙ্কার ভীতিপ্রসূত এক ধরনের আজকের যেটা বিহেভিয়ার, যে একটু বিয়ারিশ যে বিহেভিয়ারটা হয়েছে। শুধু আজকে নয়, বেশ কয়েক মোটামুটি গত সপ্তাহ থেকে একটু টানা পতন হচ্ছে। আমাদের মার্কেটে এই চিত্রটা কেন হয় যে সবসময় আমরা দেখি যে আপনার পড়লে টানা পতন হয়, উঠলে আবার খুব বেশি উঠে? আপনার কি মনে হয় এটা এত বেশি ফ্লাকচুয়েট কেন? আপনি এমন একটা চমৎকার প্রশ্ন করেছেন, যে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মার্কেট বিহেভিয়ারটা দেখুন। যখন মার্কেটে অলমোস্ট বুল, মানে মার্কেট ইজ সো হট, তখনও আমরা বলছি যে আমাদের যথেষ্ট স্ক্রিপ্ট নেই, এবং সরকারি ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক অফলোড করার জন্য অর্থমন্ত্রী বারবার চেষ্টা করছিল। মানে যথেষ্ট স্ক্রিপ্ট নেই, আবার সেই মার্কেট এভাবে পড়ে যায় কি করে? তাহলে হচ্ছে যে আমাদের মার্কেট এখনো বেসড অন রিউমার্স এন্ড বিহেভিয়ার ইজ বেসড অন ফ্রাইট, ভীতি। আপনার এটা বলতে বাধা নেই যে আমাদের ইন্টারনাল ট্রেড কিন্তু বিকাশ হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের আভ্যন্তরীণ যে বাণিজ্য, আমাদের ব্যাংকগুলোর কনজারভেটিভ কনভেনশনাল আচরণ আছে। আমি একটা রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে কাজ করেছি, যে এরা তেলের মাথায় তেল দিচ্ছে। এরা আপনার নারী উদ্যোক্তা, যুবক উদ্যোক্তা, এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কে যথেষ্ট লোন দিচ্ছে না। এতে হচ্ছে কি, আভ্যন্তরীণ মার্কেটে ইনভেস্টমেন্টের সুযোগ না থাকার কারণে মানুষ একটু স্টক মার্কেটকে স্টেবল দেখলে সব ওদিকে যায়। এই যে সব ওদিকে যাওয়া এবং এটাকে ট্রেড হিসেবে চিন্তা করা, ইটস এ ট্রেডিং, এইটা কিন্তু স্টক মার্কেটের মূল প্রিন্সিপাল বিরোধী। স্টক মার্কেট যে ইনভেস্ট করবে তাকে বুঝতে হবে সে একটা মিনিমাম পিরিয়ড সে রাখবে, তারপরে হোয়াটএভার 1 টাকা লাভ হোক, 10 টাকায় বা 100 টাকা। কিন্তু এখানে বিহেভিয়ারটা এরকম নয়। একটা ফটকাস স্পেকুলেটিভ সাইকোলজি থেকে বাংলাদেশের স্টক মার্কেট এখনো বেরিয়ে আসেনি। সো এই জন্য আমি মনে করছি, আদারওয়াইজ এটা যথেষ্ট হয়েছে আমাদের স্টক মার্কেটের মানুষের শিক্ষা। আমার মনে হচ্ছে এটা এখন আস্তে আস্তে ফর্ম নিবে। কিন্তু তারপরও আমার মনে হচ্ছে এসইসি উচিত থাকবে স্টক মার্কেটটাকে একটা ইফিশিয়েন্ট মার্কেট। থিওরিতে বলা হয় যে ইফিশিয়েন্ট মার্কেট, যে চাহিদা বাড়ার সাথে সাথে দাম বাড়বে, চাহিদা কমলে দাম কমবে, ডিমান্ড এন্ড সাপ্লাই। কিন্তু আমাদের এখানে ডিমান্ড এন্ড সাপ্লাইটা মূল কথা নয়। দেখেন একটি সার্কুলার বা একটি প্যারামিটার পুরো সার্কামস্ট্যান্সেস কে চেঞ্জ করে দিচ্ছে। সো বাংলাদেশের স্টক মার্কেট, আমি বলবো যে আদার থিংস রিমেনিং সেম নয়, এখানে মেনি আদার থিংস, এবং বিশেষ করে সেনসিটিভ মার্কেট ইন্টারপ্রিটেশনস গুলো সঠিকভাবে হয় না। এই কোন একটা সার্কুলার, বাংলাদেশ ব্যাংকের কোন একটি নীতিমালার ব্যাখ্যাটা সঠিকভাবে হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটার কথাই যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করছি, তো সার্কুলারটা যেটা হচ্ছে যে ব্যাংকের বিনিয়োগ সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই ক্ষেত্রে আপনি তাদের এই সার্কুলারটাকে কতটুকু সমর্থন করছেন? অতিরিক্ত সীমা যদি তাদের থাকে তাহলে এখন দেখেন বাংলাদেশ ব্যাংক এটা লং টার্ম চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছে, তাই এটাকে বিরোধিতা করার কোনো প্রশ্ন নেই। কিন্তু এটাকে পর্যায়ক্রমে, মানে এটার ইম্প্যাক্টটা, এটা সফট এক্সিকিউশনটার দিকে আমি মাননীয় গভর্নর মহোদয়, আমার অগ্রজ প্রতিম, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করবো যে যদি এটার ইম্প্যাক্টটা নেগেটিভ দিকে যায়, সো ইট ক্যান বি ডান ইন ফেজেস, যে এই এর মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু এত সপ্তাহে বা 3 মাসে আই থিংক ইট ক্যান বি সলভড। এটা বড় কোনো বিপর্যয় ডেকে আনবে না, আই এম কনফিডেন্ট। এইটা এক ধরনের ভীতির কারণেই আপনার এটা হচ্ছে। আমরা কিন্তু বেশ কয়েক দিন ধরে আসলে পুঁজিবাজার, আমাকে আরেকটু স্পষ্ট করবেন আপনার, যে ব্যাংকের শেয়ারের দর আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরেই কম। আর সেক্ষেত্রে যদি আমরা খাত ভিত্তিক চিন্তা করি, আমাদের পুঁজিবাজারে সিমেন্ট খাত, জ্বালানি খাত, অনেকগুলো খাত রয়েছে, সবকিছু মিলে ব্যাংকিং খাতের অবস্থান, মানে সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঝোঁকটা কম ব্যাংকের শেয়ারের প্রতি। আপনার কি মনে হয় এই ক্ষেত্রে? আচ্ছা, আপনি দেখেন এই জায়গায় আমি আপনাকে ক্লারিফাইং কোয়েশ্চেন করব।
আমাদের কোনো ব্যাংক কিন্তু লাল বাতি জ্বলেনি। না। যেটা ম্যাক্সিমাম হয়েছে সেটা হচ্ছে যে হয়তো কেউ কেউ ডিভিডেন্ড আশাপ্রদ দেয়নি। কিন্তু এখন প্রশ্ন, এবং ব্যাংকগুলো আন্ডার সিরিয়াস মনিটরিং থাকে, বাংলাদেশ ব্যাংকের গার্জিয়ানের মনিটরিং এ থাকে। ব্যাংকগুলো যেভাবে আপনার এই ব্যাংকের শেয়ার যত ম্যানিফোল্ডে চলে যাচ্ছিল, আপনার সেই প্রবণতাটা কমে আসছে। আমি তো মনে করি এটা মার্কেট কারেকশন, এবং আপনার ব্যাংকের দিকেও সবাই ঝুঁকে পড়া, এটাও তো ঠিক না। আচ্ছা দেখেন, স্টক মার্কেটের মেইন উদ্দেশ্য কি? স্টক মার্কেটের মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণের টাকাটা শিল্পায়নের দিকে যাওয়া। সবার, আপনার আমার, আমাদের ছোট ছোট পুঁজি বড় শিল্পের দিকে যাবে। সমস্ত পুঁজি যদি ব্যাংকের দিকে চলে যায়, আমি মনে করি সেটা দেশের অর্থনীতির জন্য ভয়াবহ। তখন ব্যাংকের পারমিশন দেখবেন যে এখন যেরকম যে আমরা বলে থাকি যে বড় লোক দ্রুত হতে হলে ব্যাংকের লাইসেন্স পেলেই ভালো, তখন দেখবেন যে আরো বেশি লাইসেন্স প্রবণতা হবে। কিন্তু এখন যেগুলো নিউ জেনারেশন ব্যাংক এসছে, তারা কিন্তু আপনার এক ধরনের কম্পিটিশন ফেস করছে। এন্ড আই কংগ্রাচুলেট দ্যাট। কারণ হচ্ছে ব্যাংকের লাইসেন্স পেলেই যে একদম 10 টাকা শেয়ার 100 টাকা, 80 টাকা, 200 টাকা হয়ে যাবে এবং অনেক পুঁজি চলে আসবে, এটা কিন্তু সুস্থ মার্কেটের পরিচয় নয়। এবং তাই আমি যা কিছু হচ্ছে বাংলাদেশ এগুলো কিন্তু ম্যাচিউর হচ্ছে। তবে কোনোভাবেই একটি কথা হয়তো আমি এখানে বলতে পারি, সেটা হচ্ছে পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো রাখার জন্য, মানুষের আস্থা রাখার জন্য সবাই বলে থাকছেন, আমি জনগণের কথা বলছি, ছোট পুঁজির মালিকরা, ওরা বলছে যে এসইসি, স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ব্যাংকের ভূমিকার মধ্যে একটা এখনো অসমন্বয় দেখা যাচ্ছে। এই সমন্বয়টা খুব বেশি জরুরি। যত না জরুরি এটা পুঁজিবাজারকে রেগুলেট করতে, তার চেয়ে বেশি জরুরি, আমি আমাদের অর্থমন্ত্রী, আমি গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ইকোনমিক্যালি এটা যতটা জরুরি তার চেয়ে বেশি পুঁজিবাজারের প্লেয়ারদের আস্থা রাখার জন্য, যারা পুঁজিবাজারে খেলে তাদের আস্থা রাখার জন্য এটা জরুরি। এই সমন্বয় আমাদের দেখাতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ, এসইসি এবং আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং আমাদের স্টক এক্সচেঞ্জ, তারা যত সমন্বিত ভাবে কথা বলবে, কাজ করবে, তত বেশি ভাইব্রেশন, আপনার কম্পন কমে যাবে। আমি একটু যোগ করতে পছন্দ করি, আপনি যেহেতু একটু সুযোগ দিয়েছেন, একটু যোগ করা দরকার। অর্থনীতির বিষয়ে যারা শ্রোতা তাদের বিরক্ত লাগবে। বাজারে ইলিশ মাছ যদি 500 টাকা হয়, এখন সাপ্লাই আসলে ইলিশ মাছ যদি 200 টাকা হয়ে ক্রেতার আয়ত্তের মধ্যে চলে আসে, তাহলে কি ইলিশ মাছের ব্যবসায়ীরা যদি বলে ইলিশ মাছ আসা বন্ধ করতে হবে? এটা মুক্তবাজার অর্থনীতির চিন্তাধারার ধারণার পরিপন্থী। একইভাবে আইপিও আপনি আসতে দেবেন না, এটাও কিন্তু মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী। অ্যাকচুয়ালি অব্যক্ত বেদনা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ছোট পুঁজির করে, তাদের মনের ভিতরে যে অব্যক্ত বেদনা তারা বলতে জানে না, সেটা হচ্ছে যে আইপিও, সেই আইপিওকেই স্ক্রুটনি করে যারা আইপিও নিয়ে আসছেন তাদের স্বাস্থ্য কেমন, তারা কি পুঁজি উঠিয়ে চলে যাওয়ার জন্য, নাকি সেই শিল্পের ভবিষ্যৎ আছে, সেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, সেটা ডোমেস্টিক ডিমান্ড আছে এবং তারা ভালো ডিভিডেন্ড দিতে পারবে। এই জিনিসগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অত্যন্ত কঠোর থেকে কঠোরতর ভাবে দেখে যদি আইপিও বাজারে আসে, তাহলে আইপিও বাজারকে ম্যাচিউর করবে, খারাপ করবে না। কিন্তু যদি আপনার স্রোতের মতন আপনার আসতে থাকে, সেটা ভালো নয়। কারণ অত দ্রুত যখন আইপিও আসে, আপনি বুঝতে হবে যে ওখানে ব্যাড মোটিভস আছে। সো এই ক্ষেত্রে আসলে বিএসইসি এর একটু কঠোর জোরদার, কঠিন। ধন্যবাদ। আপনার কেউ তো অস্বীকার করবে না, একেবারে কেউ অস্বীকার করবে না যে আমাদের অর্থনীতি রাজনৈতিক অসন্তোষের আঘাতে জর্জরিত। উই হ্যাভ অল গন থ্রু দ্যাট লাস্ট ইয়ার। এটার সঙ্গে আছে কিন্তু আমাদের গ্যাস এবং শিল্পায়নের, শিল্পপতিদের জন্য আর বিদ্যুতের সংকটটা। কিন্তু স্টিল আমাদের অর্থনীতি কেন ভালো অবস্থায় আছে, সেটার একটা মূল কারণ হচ্ছে আমাদের অর্থনীতির মেইন কন্ট্রিবিউটর কিন্তু প্রাইভেট সেক্টর। সো দে আর ডুইং ফাইন। কিন্তু যে জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অর্থনীতির যে ফাউন্ডেশন, এর মধ্যে একটা হচ্ছে গার্মেন্টস, এক্সপোর্ট এন্ড গার্মেন্টস। এক্সপোর্ট ইন দ্য ফর্ম অফ গার্মেন্টস সবচেয়ে বেশি আপনার ভূমিকা রাখছে। কিন্তু গার্মেন্টস শিল্পপতিরা কিন্তু আপনার কমপ্লায়েন্স, আপনার তাদের যে এনার্জি, বিদ্যুৎ অথবা ডিজেলের গ্যাস সংকট, এগুলো নিয়ে এবং কখনো কখনো শ্রমিক অসন্তোষ নিয়ে তারা আপনার জর্জরিত আছে। তারা কিন্তু চাপের মধ্যে আছে। পাশাপাশি দুর্ঘটনাগুলো রয়েছে, রানা প্লাজা, তাজরিন ফ্যাশন, কমপ্লায়েন্স ইস্যুস গুলো। এখন তাদের চাপ বললে আমি অর্থনীতিবিদদেরকে স্মরণ করিয়ে দেব
যে তাদের গলায় যদি ফাঁস আসে, এই ফাঁস কিন্তু জাতির গলায় আসবে, জি। কারণ ওটা আমাদের ওয়ান অফ দ্য মেইন আপনার Source. ফাউন্ডেশন। সো আমার মনে হচ্ছে ওদেরকে বিকল্প এনার্জির জন্য আপনার সহায়তা করতে হবে। ডিজেলের ভর্তুকি দেওয়াটা সম্ভব না, এটা অন্য দেশে চলে যাবে। এলএনজি, liquefied natural gas, LNG can be alternative sources of energy. আমি আমাদের পরিকল্পনার জন্য যারা দায়ী আছেন, আমি আপনার তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এলএনজির সুযোগটা, এলএনজি স্থাপন করে, এলএনজি ইউনিট স্থাপন করে স্বীয় ফ্যাক্টরি তাদের নিজস্ব আপনার জন্য বিদ্যুতের এনার্জির ব্যবস্থা করবে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখনো আত্মতৃপ্তির মধ্যে আছি যে আমাদের রেমিটেন্স ভালো অবস্থায় আছে। রেমিটেন্স ভালো অবস্থায় থাকার কারণে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ব্যাংকিং চ্যানেলে প্রণোদনামূলক কাজের জন্য মানুষ অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠাচ্ছে, এক। এবং আপনার মেইনলি আমি এটাকে যদি বলি, কিন্তু ইট ইজ ইন দ্য রাইজ। কিন্তু আমাদেরকে এট দ্য সেম টাইম জানতে হবে, আমরা আপনাদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে জেনেছি যে সৌদি আরবে, দুবাইতে, এমিরেটসে এবং আরো কিছু কিছু দেশে আমাদের ভিসা বন্ধ হয়ে গেছে। তাহলে যদি আমাদের হিউম্যান রিসোর্স এক্সপোর্ট ইন দ্য রাইজ না হয়, তাহলে এই টাইম টু কাম যে আপনার আমাদের রেমিটেন্স নিচে নেমে যাবে। সো আবার এইখানে টকশোতে হাউ কাউ হইচই হবে। সো বিফোর সাচ থিং হ্যাপেন্স, ফরেন মিনিস্টারের এখনই উচিত হবে আমাদের লেবার মিনিস্ট্রির সাথে মিলে আমাদের হিউম্যান রিসোর্স এক্সপোর্টের বাস্কেট তাকে আপনার বড় করা। এই দুটো জিনিস কিন্তু আমি মেইনলি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ভালো অবস্থায় আছি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে সবাই কিন্তু একমত হচ্ছে না যে আমাদের ইনভেস্টমেন্টের জন্য আপনার ভালো একটা পরিবেশ আছে। এই জায়গায় আমি তিনটি জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের এখানে ব্যাংকগুলো বড় আকারে যেসব লোন দিয়েছিল, সেই লোনগুলো ভালো পারফর্ম করছে না। তারপরে আপনার হলমার্কের মতন দুর্ঘটনা, বিসমিল্লাহ গ্রুপের মতন দুর্ঘটনা ব্যাংকিং সেক্টরকে প্রশ্নবিদ্ধ করছে। আর এটা গেল প্রশ্ন। আমি ব্যাংকের একজন সাবেক ডিরেক্টর হিসেবে বলতে চাই যে ব্যাংকিং সেক্টরকে তার কনভেনশনাল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে না আসলে অর্থনীতি জাগবে না। সেটা হচ্ছে ওরা তেলের মাথায় তেল দিতে যায়, ওরা লার্জার ইউনিট, শত কোটি টাকার উপরকেই ইনভেস্টমেন্ট করতে চায়। তারা এসএমই এবং আপনার মহিলা উদ্যোক্তা এবং যুব উদ্যোক্তা। শিল্পমন্ত্রী যেহেতু অনেক অভিজ্ঞ এবং একজন রাজনৈতিক ব্যক্তি, আই থিঙ্ক হি আন্ডারস্ট্যান্ডস যেটাকে ইনভেস্টিং ইন পিপল বলে। এখন ব্যাংক থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইনভেস্টিং, আমি আসতেছি, এখন যেটা আমাদের ব্যাংকে হয় সেটাকে থিওরিটিক্যালি আমরা বলি ইনভেস্টিং ইন ফ্যামিলিজ। তার মানে 80-20 রুলস। ব্যাংকের 80% টাকা থাকতেছে 20% ক্লায়েন্টের কাছে। আমরা জিনিসটাকে রিভার্স করতে চাই আস্তে আস্তে, যে ব্যাংকের 80% টাকা থাকবে, 30-40% ক্লায়েন্টের কাছে। আর এত উচ্চ সুদ নিয়ে বিতর্ক আমি বলবো না। ব্যাংকের ডিরেক্টর আমাকে বলে যে আমরা কি তাহলে ব্যবসা করব না, কিন্তু আমার ধারণা হচ্ছে আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনার 18-20% কম্পাউন্ডেড ইন্টারেস্টে আপনাদের জন্য সুবিধাজনক হলো ব্যবসায়ীরা এত হাইয়ার কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ব্যবসা করতে পারবে না, আপনাদেরকে সেটাও ভাবতে হবে। তো এই জায়গায় ব্যাংকিং ম্যানেজমেন্টটাকে এবং আপনার ক্লাসিফাইড লোনকে এবং তাদের প্রভিশনসকে ইফিশিয়েন্টলি চালিয়ে কুশন যেটা 3% তারা রাখে, সেটাকে তাদেরকে কমিয়ে আনতে হবে।